আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি বিসিএস জয়ের গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল অফিসার, 24তম বিসিএস অ্যাডমিন ক্যাডারের সদ্য পদোন্নতি প্রাপ্ত যুগ্ম সচিব হিসাবে যিনি দায়িত্বশীল রয়েছেন, পিরোজপুর জেলা প্রশাসন এর নদিত জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুল আলম খান আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠান কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রলে দেখুন নম্বর কল করলে আমরা আজকের যিনি আলোচক রয়েছেন একজন বিদগ্ধ জন, যিনি সফলতার একটি জায়গায় পৌঁছেছেন, তার কাছ থেকে আমরা বিশেষে জানা যাবে। প্রিয় দর্শক, প্রত্যেক ব্যক্তি যারা সফল হন তারা সফল হওয়ার জন্য একটি স্বপ্ন ধারণ করেন, লালন করেন। সেই লালিত এবং ধারণকৃত স্বপ্নটিকেই তিনি কিভাবে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেয়ে সফল হন নিজের জন্য, পরিবারের জন্য এবং রাষ্ট্রের জন্য, সেই সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমরা আজকের আলোচকের মাধ্যমে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব আশরাফুল আলম খান। স্যার, আপনি দর্শকদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনি প্রজাতন্ত্রের একজন সেবক, কিন্তু এই সেবার জায়গায় আসার জন্য আপনি জীবনের কি লক্ষ্য নিয়ে পথ চলা শুরু করেছিলেন? বিশেষ করে শৈশব থেকে একটু শিশুর বেড়ে উঠতে বা স্কুলের গণ্ডি পেরোতে বা বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে অনেকগুলি টার্নিং পয়েন্ট থাকে। আপনি আপনার জীবনের পথ চলার ক্ষেত্রে কি কি টার্নিং পয়েন্টকে ওভারকাম করে আজকে এই পর্যন্ত আসছেন, আপনি যদি দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি। তো আমি প্রথম আপনি আমার ছোটবেলা সম্পর্কে জানতে চাইলেন এবং আমার শৈশব। আমি আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করি, একটা ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরেরই কান্দিপাড়া নামক গ্রামে। ওটার পাশেই একটা স্কুল ছিল, মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ে আমার প্রথম হাতে খড়ি আমার লেখাপড়ার জন্য, কারণ আমার বোন বা আমার ফুফুরা ওই স্কুলে পড়তেন। তো ওনারা অনেক আমার সমসাময়িকই ছিলেন, আমি বিশেষ করে তাদের সাথেই যেতাম। আবার এমন হতো আমি যখন স্কুলে যেতাম প্রথম ক্লাস 1-এ, তখন আমি আবার বাসায় চলে আসতাম মাঝে মাঝে। তখন আম্মার কাছে আসতাম, আম্মা আবার আমাকে স্কুলে পাঠাতো। বাড়ির কাছাকাছি এভাবে আমার আসলে পথ চলা। স্কুলটি আমার টিন এবং ব্যারাট ছিল, এটা মনে আছে আমার। সামনে একটু খেলার জায়গা ছিল, ওইটাতে আমার বোনরা খেলতো, তখন আমি বসে থাকতাম। এইভাবেই আমি আসলে আমার শুরু। একেবারে প্রথম দিককার গল্প হচ্ছে, আমি প্রশ্ন একবার আমার যতটুকু আমি রিকল করতে পারি, পরীক্ষায় প্রশ্ন যা আসছে আমি তাই লিখে দিয়ে আসছিলাম আর কি। মানে উত্তর যে লিখতে হয় বিষয়টা আমি জানতাম না। আমার তারপর থেকে আমি আস্তে আস্তে একটু সিরিয়াস হয়েছিলাম। আমার বন্ধু যারা, আমার খুব ভালো বন্ধুদের মধ্যে মনুজ, মুন্না, তারপর হচ্ছে রুকন, তারা খুব ভালো স্টুডেন্ট ছিল। আমি সেই অর্থে সেরকম ছিলাম না। আমার ছোটবেলার যে স্যার, হাশেম স্যার এখনো আছেন, জীবিত, ভালোই আছেন, স্যারের সাথে যোগাযোগ আছে। স্যার খুব কড়া ছিল। হাশেম স্যার সবসময় বেত ইউজ করতো এবং স্যারের বেতের ভয়ে অনেকে আবার খুব তটস্থ থাকতো। ওই সময় আমার আসলে লেখাপড়া, আমি খুব ছোটবেলা থেকে লেখাপড়ার প্রতি খুব আগ্রহ ছিল এবং আমি ভালো করার একটা তাড়না অনুভব করতাম, কিন্তু আমি খুব ভালো বা মেধাবী ছাত্র ছিলাম না। ওই যে লেগে থাকার যে একটা টেন্ডেন্সি ছিল, এটা আমার ছোটবেলা থেকেই ছিল। স্যার, স্টুডেন্ট লাইফে আমরা যেটা দেখতে পেয়েছি, বা আপনারা যে স্যারের কথা বলেন, এরকম হাশেম স্যার, এরকম অনেক কাশেম স্যার যারা তাদের সন্তানের মতো করে ছাত্রদেরকে তৈরি করেছেন এবং তাদের মধ্যে দীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে মানবতা বোধ তৈরি করেছেন, এই সমস্ত স্যারদের কথা যে আপনারা যারা আরও উপরে যাবেন কতটা স্মরণ করেন বা কতটা লালন করেন, তাদের শিক্ষা বা তাদের শাসনগুলি আসলে কিভাবে ওন করেন? ডেফিনেটলি আমি যখন এখনো বাড়িতে যাই, স্যারের সাথে নামাজ পড়ি, স্যার আমাকে জড়ায় ধরে আদর করে। আমি এই যে দেখেন আজকে আপনার সাথে কথা বলার সময় কিন্তু আমার যে ব্যক্তিটার নাম সর্বাগ্রে উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে আমার হাশেম স্যারের কথা। এরকম আরো অনেক স্যার আছে আমাদের প্রিয় স্যার। ইসমাইল স্যার ছিল হাই স্কুলে, তারপর আবু বকর স্যার ছিল, আলী আহমদ স্যার ছিল, অনেক স্যার ছিল, শাহাদাত খান স্যার ছিল, স্যার আমার খালুও ছিল। এবং তাদের আসলে এতই তারা প্রমিনেন্ট ছিল এবং সমাজে এতই তাদের গ্রহণযোগ্যতা ছিল। আসলে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে বা ব্রাহ্মণবাড়িয়াতে যারা ওই সময় সমসাময়িক কালে বা ইভেন টুডে আপনি এই স্যারদের কথা শুনতে পাবেন, এবং স্যারদের কথা আমাদের মাঝে এতই উচ্চারিত হয়। আমরা যখন আড্ডা দিই, কথা বলি, আমরা গল্প করি, আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবি, আমরা স্যারের আদর্শকে ধারণ করি এবং স্যারদেরকে আমরা কিন্তু আমাদের মর্যাদার উচ্চ আসনে আসীন রাখি।
আমাদের শিক্ষকরা সেই সময়ের যেভাবে ছাত্রদের মাঝে মানবিক মূল্যবোধ, জ্ঞান বা মেধার সমন্বয় ঘটানোর জন্য যে পরিশ্রমগুলি করতেন, যেভাবে কেয়ার নিতেন, সেই কেয়ারগুলি বর্তমান শিক্ষা কারিকুলামে দেখেন কিনা? আপনি তো এখন পিতা, আপনি আপনার সন্তানের ক্ষেত্রে তার টিচারকে আসলে ওইভাবে সংযুক্তি বা ওইভাবে তাকে দেখা যায় কিনা? এখানে কোনো বিচ্যুতি আছে কিনা? এই জায়গাটা নিয়ে আমাদের ভাবনা দরকার কিনা? মূল্যবোধের একটা বিরাট মানে প্রজন্মান্তরে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে। এক সময় আমাদের বাবারা, যারা আমাদের বন্ধুরা বা আমার বাবা যখন স্কুলে যেতেন, তখন আমাদের টিচাররা কিন্তু আমাদের বাবাদেরকে বসাতেন, কথা বলতেন। অন্য ছাত্ররাও উকি ঝুঁকি দিয়ে দেখতো যে তার বাবা এসেছে স্কুলে, এরকম টিচাররা কথা বলতেন মন খুলে, বা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। অনেক টিচার আছে যারা চাও আনতেন, তাদেরকে চা খাওয়াতেন, এরকম একটা 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 সামাজিক সুদৃঢ় বন্ধন ছিল এবং একটা মূল্যবোধের একটা জায়গা ছিল। কিন্তু আজকে দেখেন, এখন যে বর্তমান যে সময়, আমি আমার মানে ছেলে মেয়েদের স্কুলে ঢুকতে যেতেই প্রথম বাধা পড়ি। তারপর ভিতরে যা কথা বলার জন্য যে একটা স্পেস প্রয়োজন, সেই স্পেসটুকু কিন্তু আদতে পাওয়া যায় না। এবং আমার এই কথার সাথে অনেকেই হয়তো একমত হবেন যে এখন যারা শিক্ষক আছে এবং যারা ছাত্র আছে, মানে গার্জিয়ান আছে, গার্জিয়ানদের সাথে যে শিক্ষকদের যে একটা ইন্টারাকশন আগের মতো, সেটা কিন্তু নাই। এবং একেবারে যে নাই বলে হবে না, ব্যতিক্রম আছে। তবে আমার মনে হয় যে মূল্যবোধের এই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি, এবং আমি মনে করি এই জায়গাটুকুতে আমাদের কাজ করার সুযোগ। এই জায়গাতে আসলে অভিভাবকদের বিশেষ একটা দায় রয়ে গেছে কিনা? আগের অভিভাবকরা তার সন্তানকে টিচারের কাছে দিতেন যে চামড়া ছড়িয়ে শুধু হাতটা দিবেন, একে মানুষ করে দিবেন, এরকম করে দায়িত্ব দিতেন, এবং টিচার যদি ছাত্রকে বিশেষ কারণে শাসনও করতেন, সেটা নিয়ে কোনো অভিযোগ কিন্তু ওই অভিভাবকের পক্ষ থেকে থাকতো না। কিন্তু এখনকার যে চ্যুতি বিচ্যুতি দেখা যাচ্ছে, যে সামান্য ঘটনা হলেই টিচারের প্রতি মারমুখ হয়ে যাচ্ছে অভিভাবক, এই জায়গাগুলি অভিভাবক শ্রেণীর জন্য আসলে দীক্ষা কি? না, এটা আলটিমেটলি সব জায়গায় না, কোনো জায়গায় আসলে আমাদের অবক্ষয় তো হয়েই ছিল। আপনারা জানেন যে এই অবক্ষয়ের কারণে কিন্তু আমাদের একটা বিশাল পরিবর্তন, এবং আমরা আসলে পরিবর্তন চেয়েছি। আমাদের সকল অভিভাবকই যে এরকম যে ছাত্রকে শাসন করলে শিক্ষককে জবাবদিহিতার মধ্যে আনয়ন করবে, বিষয়টা এরকম না। আমার মনে হয় বোথ সাইডই কাজ করার বিষয় আছে। আমাদের অভিভাবক যারা আছেন তাদেরকেও বুঝতে হবে যে আসলে তার ছাত্রের জন্য বা তার সন্তানের জন্য অভিভাবকের টিচারের গুরুত্ব কতটুকু এবং তার কন্ট্রিবিউশন কি। এই বিষয়টির মধ্যে যে বিশ্বাস অবিশ্বাসের যে দোলাচল আছে, এই দোলাচলের বরফ যদি গলে যায়, আমার মনে হয় একে অপরের প্রতি অশ্রদ্ধাবোধ থাকার কথা না। আমরা যারা শিক্ষক আছেন তাদেরকেও গার্জিয়ানদেরকে অ্যাটেনশনে আনতে হবে। আবার অন্য দিক থেকে যদি চিন্তা করি, গার্জিয়ান যারা আছে তাদেরকেও শিক্ষকরা যারা আছে তাদের নীতি নৈতিকতা মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে। সন্তানকে মানুষ করা নাকি সন্তানকে বিসিএস ক্যাডার বানাতে হবে, সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, এইভাবে আমাদের অভিভাবক শ্রেণী সন্তানের জন্য যেভাবে একেবারে গুলে খাওয়ানোর মতো, প্যাকেজ করার মতো শিক্ষা দেয়া বা তাদেরকে ওই টাইপের প্রেশারে রাখা, মূল্যবোধের স্ববিকাশের পরিবর্তে তাকে একেবারে ওই যে দর্জির মতো ছেটে ছুটে যেভাবে তৈরি করার যে জায়গাগুলি, যে গ্যাপগুলি আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা নিয়ে আমাদের কি ধরনের অবক্ষয় আপনি দেখেন? অবক্ষয় তো আমি তো পুরোটাই দেখি, কারণ এখন লেখাপড়া হয়ে গেছে পুরো প্যাকেজ সিস্টেম। এখন ছেলে মেয়েদেরকে আমরা খেলতে দেই না বা খেলার সুযোগ নেই। আবার পারিবারিক যে বন্ধন, দাদা নানি নানা, চাচা চাচি, ফুফা ফুফু, এদের সাথে যে একটা সুন্দর সুসম্পর্ক, অথবা ছুটির সময় খালার বাড়িতে বেড়াতে যাওয়া, নানার বাড়িতে বেড়াতে যাওয়া, এগুলো কিন্তু এখন আর নাই। অথবা মায়ের সাথে হাত ধরে কোনো এক জায়গায় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, রিক্সায় চড়ে ঘুরতে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আমাদের গার্জিয়ানরাও কেন যেন একটু মানে লেখাপড়া করে তাকে একটা কিছু হতেই হবে, তাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, অথবা বিসিএস ক্যাডার হতে হবে, এই ধরনের একটা কম্পিটিশনের মধ্যে আমরা পড়ে গেছি। তার ফলশ্রুতিতে হচ্ছে কি, আমাদের এই যে প্রজন্ম যারা আছে, নতুন প্রজন্ম,
তাদের কিন্তু মানে মানসিক বা মনোদৈহিক যে বিকাশ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা বিভিন্ন বাসা বাড়িতে যখন যাবেন, বিভিন্ন বাচ্চাদের সাথে কথা বলবেন, দেখবেন সে কিন্তু খেলতে চায়, সে পৃথিবীটাকে দেখতে চায়, সে তার আপন পরিমণ্ডলকে কিন্তু আবিষ্কার করতে চায়, কিন্তু চার দেওয়ালের ভিতরে তার আসলে কোনো সুযোগ থাকে না। এখন গেমিং, কম্পিউটার, তারপর হচ্ছে আপনার মোবাইল, এগুলাতেই তারা বেশি আসক্ত। এবং কারণ তাদের তো সুযোগও নেই, কারণ বাড়ির সামনে খেলার একটু মাঠ নেই, কোনো আত্মীয় স্বজনদের সাথে বন্ডিং নেই। তো ফলশ্রুতিতে তারা এগুলা থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের জীবনধারাটাই আরেক রকম হয়ে যাচ্ছে। তবে শুধু আমি মনে করি যে এইভাবে একেবারে গুলে খাওয়ানোর মতো যে লেখাপড়া এবং প্যাকেজ করে দেওয়া এবং সবসময় লেখাপড়ার মধ্যে থাকা, এর মাধ্যমে কিন্তু একটি শিশু কিন্তু বড় হতে পারে না। একটি শিশু বড় হওয়ার জন্য কিন্তু তার সমস্ত এলিমেন্টসগুলো প্রয়োজন, আলো বাতাস প্রয়োজন, সোশ্যালাইজেশন প্রয়োজন, বন্ধু প্রয়োজন, তার আত্মীয়তা প্রয়োজন, এবং এর মাধ্যমে যে সে শিক্ষাটা গ্রহণ করে আমি মনে করি সেটি তার প্রকৃত শিক্ষা। এবং এর মাধ্যমে একটা শিশু যখন বেড়ে ওঠে তখন তার কিন্তু অ্যাডাপ্টেবিলিটি বা ক্যাপাসিটি, মানে অ্যাডাপ্টেশনের, এটা কিন্তু অনেক বেড়ে যায়। আপনি আপনার পড়াশোনার সময়ে এইটি কতটা অ্যাবজর্ব করতে পেরেছিলেন বা কতটা আপনি সাপোর্টগুলি পেয়েছেন, বা যেটি আপনার জীবনের একটা মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে বা একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে? আমাদের ছোটবেলায় কিন্তু আমাদের লেখাপড়ার বিষয়টা আমরাই সিদ্ধান্ত নিতাম। বিশেষ করে আমার বাবারা বা মারা যারা ছিলেন তারা হয়তো বা বলতো তুমি পড়তে বসো, বা সন্ধ্যা পরে ঘরের বাইরে বেরোনো যাবে না, অথবা সন্ধ্যার সাথে সাথে ঘরে আসতে হবে। বিকালটা কিন্তু আমাদের জন্য অন্তত ফ্রি ছিল যে খেলার জন্য, অথবা আমরা কিন্তু প্রতি ভ্যাকেশনে আমরা কিন্তু খালার বাড়িতে বা নানার বাড়িতে বেড়াতে যেতাম। এটা কিন্তু এখন দেখা যায় না। তো আমি লেখাপড়া করেছি এবং লেখাপড়ার প্রতি আমার নিজেরই অনেক বেশি নেক ছিল, কিন্তু বাধ্য করা যে একেবারে লেখাপড়া করতেই হবে নাইলে হবে না, এটা কিন্তু ছিল না। আমি আমার লেখাপড়ার সময় আমরা কিন্তু যথেষ্ট খেলাধুলা করেছি। আমি ছোটবেলা থেকে কিন্তু আমার যে স্কুল মাঠ ছিল, খেলার মাঠ ছিল, এটাতে কিন্তু আমরা খেলতাম। ইভেন্ট টুটা এটার কিন্তু ধারাবাহিকতা কিন্তু আমরা রেখেছি। যেমন এখন আমরা কিন্তু প্রতি বছরই আমরা এক্স ক্রিকেটার যারা আছে তারা কিন্তু একত্রিত হই, আমরা খেলাধুলা করি, এবং আমাদের খেলার সাথীরাও কিন্তু আলাদা আছে। তো আলটিমেটলি এখন কিন্তু এখনকার যে প্রজন্ম বা এখনকার যে বাচ্চারা তারা কিন্তু এইগুলা থেকে বঞ্চিত হচ্ছে। তারা কিন্তু এই ধরনের গল্প বলার মতো কিন্তু কোনো উপাদান তাদের আসলে আলটিমেটলি নাই। মাঠ থেকে পড়ার টেবিলে পড়তে পড়তে স্বপ্ন দেখায় অনেক বড় বড় বইয়ের মুখোমুখি হতে হতে আস্তে আস্তে আপনি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পর্যন্ত পেরোলেন। এসএসসি থেকে ইন্টার লেভেল বা ইন্টারমিডিয়েট থেকে বিশ্ববিদ্যালয় লেভেলগুলিতে অনেকের অনেক ক্রুশিয়াল ম্যাটার থাকে, অনেক প্রেশার থাকে। এই জায়গায় আপনার কোনো রকম কোনো বিষয় আছে কিনা, বিশেষ কোনো? জি, আমি না, আমার আম্মা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন আমার জন্য, স্বপ্নও দেখতেন আমি ডাক্তার হব। তো আলটিমেটলি এটা আমার মনের মধ্যে খুব ভালোভাবেই গেঁথেছিল যে আমি ডাক্তার হব। আলটিমেটলি ডাক্তার আমি হতে পারি নাই। তো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আমার মনের মধ্যে একটু দুঃখবোধ ছিল যে আমি ডাক্তার হতে পারলাম না। তো আলটিমেটলি আমি আবার যেখানে লেগে যাই আমি আবার ভালোভাবেই লেগে থাকি। আমি জানি যে মানে এটা আমি দেখেছি যে আসলে কোনো কিছুর পেছনে যদি লেগে থাকে তার আউটকামটা কিন্তু অনেক ভালো হয়। তো আলটিমেটলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি ওখানেও নিজেকে মনোনিবেশ করি এবং ভালো করার চেষ্টা করি। তো এটা আমাকে বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের ক্ষেত্রে একটু সফলতা এনে দিয়েছে। তো এটা ছিল আমার ইন্টারমিডিয়েট থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা মানে একটা চিত্র। তো ডাক্তার হতে যেয়ে প্রশাসক, মানে একটু ভিন্নতা। তো আমার মা এখন মাঝে মাঝে বলে মনে হয়তো এখনই ভালো হয়েছে, এরকম আর কি। মায়েরা তো কত কথাই বলেন, আপনার মায়ের কোন কথাগুলি আপনাকে বিশেষ অনুপ্রেরণা ওই সময় জুগিয়েছিল যে এখন আপনি রোমন্থন করেন? আমার মা সবসময়, আমরা যখন একটু কষ্টে থাকতাম, বিশেষ করে লেখাপড়া নিয়ে চিন্তা চেতনা বা এগুলো, তখন সবসময় সাপোর্ট দিয়েছে যে এত পড়ার দরকার নেই, তুমি এত সিরিয়াস হওয়ার প্রয়োজন নেই। কিন্তু যে মানুষটিকে আসলে না উল্লেখ করি না সেটা আমার বাবা। আসলে আমাদের লেখাপড়ার পিছনে আমার বাবার কন্ট্রিবিউশন অনেক অনেক বেশি। আমার মনে আছে আমরা যখন খুব ছোট, যখন প্রাইমারি স্কুলে পড়ি, আমার বাবা শীতের সকালে আমাদের বাড়ির ছাদে আমাকে আমার বোনকে নিয়ে উঠতেন। ওখানে আমাদেরকে প্রায় 1-2 ঘন্টা পড়াতেন, তারপর ছাড়তেন।
তারপর ছাড়ার পরে আমরা স্কুলে যেতাম, তারপর আবার সন্ধ্যার পরে আইসা বাসায় আবার আমার বাবা আমাদেরকে একটু লক্ষ্য করতেন যে কি পড়লাম। আবার আমার আব্বা অনেক সময় যদি কোনো জায়গায় লেখাপড়ার ক্ষেত্রে প্রয়োজন হয় প্রাইভেট টিউটর তো দিতেন, আবার মাঝে মাঝে কোনো কোনো টিচারের কাছে পাঠানোর জন্য সহায়তা করতেন। তো আসলে আমার বাবার অবদান অনেক বেশি, আমি যেটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার বাবা চাইতেন অন্তত তার ছেলে একজন ভালো মানুষ হোক, বড় হোক, এটা বাবার ইচ্ছা ছিল। আর আমি মনে করি আসলে প্রতিটা গার্জিয়ানকেই মানে তার সন্তানের অন্তত একটু লক্ষ্য রাখা উচিত, তার সন্তান কি করছে বা করছে না। তাহলে আমার মনে হয় যে সন্তানের দিকে যদি একটু নজর রাখা যায় আসলে এত প্রেশারও লাগে না, আমার মনে হয় এনকারেজ। আর একটু ছোট্ট গল্প আমার একটু বলা উচিত। আমি খুব ছোট, যেটা আমার মাঝে মাঝে আমার আসলে ইতিহাস বা মানে অতীতের অনেক কথা কিন্তু আমার মনে থাকে না, কিন্তু এই জিনিসটা আমার মনে আছে। আমি যখন একদিন খুব ছোট ছিলাম তখন আমি স্কুলে মনে হয় ভর্তি হই নাই। আমার আব্বা অফিস থেকে এসে বাসায় ঢুকলেন, আমি সরায়া ক খ এগুলো অনেক জোরে জোরে বলতেছিলাম। তখন আমার আব্বা বাইরে, তখন তো টিউবওয়েল ছিল, তখন হাত মুখ ধুয়ে বলতেছিল যে আমার ছেলে তো অনেক ভালো পারে, খুব সুন্দর। ওই যে এনকারেজটা আমাকে করেছিল, আমি ওই এনকারেজটাকে কিন্তু ছোটবেলা থেকে লালন করে ধরে রেখেছি। মানে আমি আসলে আর পিছন ফিরে তাকাইনি। তো সো আমি আমার বাবার মানে কন্ট্রিবিউশন আমার জীবনের জন্য অনেক বেশি। বিশ্ববিদ্যালয়তে পড়াকালীন সময়ে আপনারা জব প্রিপারেশন কিভাবে আপনারা গ্রহণ করলেন? জব প্রিপারেশনটাকে অনেকে খুব প্রেশারাইজ ভাবে নেয়, অনেকে খুব নর্মাল ভাবে নেয়। আর বিসিএস এর মতো জায়গায় যেখানে লিডারশিপ খোঁজা হয়, সেই জায়গায় আপনার বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গা আপনাকে আসলে কি ধরনের পরিবেশ দিয়েছিল, যা আপনি নিজেকে মনস্তাত্ত্বিকভাবে নিজেকে সুগঠনের জন্য অনেক বড় ভূমিকা রেখেছিল বলে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে আমি অনার্স এবং মাস্টার্স করি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি আমি কোনোদিন চাকরির জন্য কিন্তু পড়িনি। আমি চাকরির জন্য পড়িনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন কিন্তু আমি আমার সাবজেক্টটাই আমি ভালোভাবে পড়েছি এবং ওটাতেই আমার মনোনিবেশ ছিল। আমার মনোনিবেশ ছিল আমি কিভাবে একটা ভালো রেজাল্ট করব, আমি কিভাবে মানে সকলের মাঝে কম্পিটিশনে টিকে থেকে আমি প্রথম দিকে অবস্থান করব, এটাই ছিল আমার লক্ষ্য। আমি ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সাথে সাথে বিভিন্ন চাকরির কোচিং বা বিভিন্ন চাকরির জন্য পড়ালেখা করা, এটা আমার ক্ষেত্রে হয়নি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি স্রেফ আমি সরাসরি ব্রাহ্মণবাড়িয়াতে আমার নিজের বাড়িতে আমি চলে আসি। তো ওখানে এসে আমরা এমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, যারা আমার সব বন্ধুরা ছিল একই ব্যাচের, সবাই একই সময় আমরা পাশ করলাম, আমরা সবাই ব্রাহ্মণবাড়িয়া চলে আসলাম। তখন ওখানে আমাদের একটা আবার পড়ালেখার একটা মানে একটা নতুন এনভায়রনমেন্ট তৈরি হলো, আমরা আমাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হলো, আমরা পড়তাম, আমরা কথা বলতাম, আবার আমরা আড্ডা দিতাম, প্রচণ্ড আড্ডা দিতাম। পড়ালেখা যখন শেষ হলো আমরা কি পরিমাণ আড্ডা দিয়েছি, ঢাকায় আসলে মনে হতো যে কোন সময় ব্রাহ্মণবাড়িয়া পৌঁছবো, আড্ডাটা ধরবো। মানে আমরা আড্ডাও দিয়েছি, পাশাপাশি আমরা পড়ালেখা মানে চাকরি পরীক্ষার জন্য যে পড়ালেখাটা প্রয়োজন সেটা আমরা প্রস্তুতি আমরা ওই ব্রাহ্মণবাড়িয়া থেকেই নিয়েছি। মানে আমাদের যে ইউনিভার্সিটির লেখাপড়ার সাথে সাথে যে পরীক্ষার প্রস্তুতি, এটা আমার ক্ষেত্রে হয়নি। আপনি 24তম বিসিএস অ্যাডমিন ক্যাডারের ব্যাপারে কোন বিষয়গুলি বেশি ফোকাস করে পড়েছিলেন, যেটি দ্বারা আপনার এই পড়াটাই হয়তো অনেকের জন্য থিম কাজে লাগতে পারবে? কোন বিষয়গুলি আসলে বেশি গুরুত্ব আকারে একজন স্টুডেন্ট যারা পরবর্তীতে বিসিএস ক্যাডারে আসতে চায় বা সফল হতে চায়? আমাদের সময়কার যে সিলেবাস এবং এখনকার সময় সিলেবাসের মধ্যে কিছু তফাৎ আছে, তথাপিও আমাদের সময় ছিল বাংলা, ইংরেজি, গণিত, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, এই 5টা সাবজেক্ট ছিল কমন। আর 3টা সাবজেক্ট ছিল ঐচ্ছিক, নিতে পারতো। আমার ছিল উদ্ভিদ বিজ্ঞান, যেহেতু আমি উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র, তারপর ছিল সাইকোলজি, আর এটা ছিল অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এভাবে ছিল আমার যে চয়েসগুলো। তো এগুলো নিয়ে আমি লেখাপড়া করেছি। আমি আসলে বিসিএসের জন্য যখন প্রস্তুতি নিয়েছি আমি কিন্তু অনেক লেখাপড়া করেছি। আমি সারাদিনে খাওয়া আর ঘুম বাদে মনে হয় অন্য কোনো সময় আমি লেখাপড়া ছাড়া ছিলাম না। এবং আমার লেখাপড়ার প্যাটার্নগুলো আসলে আমি কি বলবো, মানে গতানুগতিক ধারার বাইরে। আমি যেমন বাংলা সাহিত্যের যে প্রথিতযশা যে লেখকরা ছিলেন তা বা আছেন, তাদের যে বইগুলো, বিখ্যাত বইগুলো, আমি বাংলার জন্য এগুলো পড়েছি। আমার মনে আছে একটা ওই আগেকার দিনে সিএসপি অফিসাররা যে একটা বই পড়তো, জে বরালের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বা সাধারণ জ্ঞানের জন্য, আমি ওই বইটা পড়েছি।
পাশাপাশি প্রফেসরসের যে বইগুলা ছিল এগুলা পড়েছি, আমি আমাদের 9-10 যে গণিত বইগুলা ছিল সেগুলো আমি পড়েছি। এছাড়া বিভিন্ন শুধু আমি আমাদের যে স্ট্রাকচার যে বইগুলো ছিল তার বাইরে যে সেই বইগুলো কিন্তু খুব ভালোভাবে পড়েছি। এছাড়া আমি যে প্রতিদিনই যে ওই সময় আমাদের সময় এখন আছে কিনা আমি জানি না, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ 3টা বই বেরোতো। আমি 3টা বই কিন্তু মানে কিনতাম এবং ওটার ভিতরে যে লেখাগুলো ছিল মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এগুলো কিন্তু আমি আবার কেটে ফেলতাম, কেটে এগুলো কিন্তু আমি আবার একসাথে পিন আপ করে রাখতাম পড়ার জন্য। এছাড়া আমি প্রতিটা দৈনিক পত্রিকা 2টা দৈনিক পত্রিকার আমি সম্পাদকীয় এবং উপসম্পাদকীয়গুলো প্রতিদিন পড়তাম, যার ফলশ্রুতিতে আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড বাংলাদেশ অ্যাফেয়ার্স এই বিষয়গুলো আমার কাছে খুবই সহজ ছিল আমার জন্য। আর গণিতের জন্য আমি বিভিন্ন গাইড ফলো করার সাথে সাথে আমি 9-10 গণিত বইটাকে আমি ভালোভাবে পড়ি, যেটা আমার কাজে লাগে। বিসিএস এর জন্য আমাদের সংবিধান থেকে অনেক কিছুই আপনাদেরকে প্রশ্ন করা হয় বা আপনারা পড়েও থাকেন অনুপ্রাণিত হয়ে, কিন্তু আমাদের রাষ্ট্রের শিক্ষা কারিকুলামে রাষ্ট্রের যে মূল কথা হচ্ছে কম্পাস বা পথ নির্দেশক যে সংবিধান, সেই ধারা উপধারাগুলি পড়ানোর ব্যাপারে শিক্ষা কারিকুলামের তেমন কোনো সংযুক্তি নাই। কিন্তু ব্যক্তিগতভাবে সাকসেস হতে গেলে বা জ্ঞানে সমৃদ্ধ হতে গেলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের সংবিধানের কাছে যাওয়াই লাগে। যেহেতু যাওয়াই লাগে, সেক্ষেত্রে এই সংবিধানটিকে আমাদের কারিকুলামের সাথে সংযুক্ত করার ম্যাটারটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? সংবিধান জানা নাগরিক হিসেবে সবারই প্রয়োজন। তো আমরা যখন, আপনি সঠিকই বলেছেন, আমরা যখন বিসিএস পরীক্ষা দিই তখন আমাদের সংবিধান বা অন্যান্য আদার্স মৌলিক অধিকার, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল যে ল যেগুলো আছে, যেগুলো হিউম্যান রাইটসকে প্রোভাইড করে, সেগুলো আমরা পড়ি। তো বাচ্চাদেরকে আসলে যেটুকু পরিমাণ দেওয়া প্রয়োজন সেটুকু কিন্তু দেওয়া হচ্ছে, মানে হয়তোবা একেবারে আপনার সংবিধানের অনুচ্ছেদ ভিত্তিক হয়তো তাদেরকে পড়ানো হচ্ছে না, কিন্তু সংবিধানের আলোকে যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বা যে তাদের বাস্তব জীবনে যেগুলো অ্যাপ্লিকেবল সেই বিষয়গুলো কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে। তবে আপনি যে সাজেশনটুকু আমাদেরকে দিয়েছেন যে একেবারে বেসিকভাবে সংবিধানই শুধু পড়ানো, এটা আসলে এটা এনসিটিভি কিভাবে দেখে এবং যারা সরকারি কারিকুলাম প্রণয়ন করেন ওনারা যদি চিন্তা করেন যে এটা ইন্ট্রোডিউস করা প্রয়োজন, এটা তাদের বিবেচ্য বিষয়। সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে অনুভূতি, সেদিনের অনুভূতি, সেটা হয়তো সারা জীবন থেকে যাবে, ওই অনুভূতিটি এবং আপনার সার্কেল এটিকে আসলে কিভাবে অন করলো, আর ক্যাডার চুজের ব্যাপারটি, অ্যাডমিনের ম্যাটারটি আসলে আপনি কিভাবে? আমার মধ্যে প্রচন্ড প্রেরণা ছিল যে আমি বিসিএস অফিসার হব। এই প্রেরণাটা খুবই মারাত্মক ছিল। আমার মনে হয় না যে আমি এখনো ভাবি যে এত প্রেরণা ছিল, যে প্রেরণাটা আমাকে অনেক সময় সাইকোলজিক্যালি মানে পীড়া দেয়। তো আমি খুব ভালোভাবে চাইতাম যে আমি অন্তত একজন অ্যাডমিন অফিসার হই। এটা আমার মায়েরও চাওয়া ছিল অনেক, এবং সাথে সাথে আমারও চাওয়া ছিল, এবং তার জন্য যত ধরনের চেষ্টা করা, পড়ালেখা করা, পরিশ্রম করা, আমি কিন্তু কোনো কিছুরই কমতি করি নাই। আমি আসলে অন্য একটা চাকরি করতাম আমি গ্রামের দিকে। তো আমি যাচ্ছিলাম, মানে একটা গাড়িতে উঠবো এমন সময় টেলিফোনে খবর পেলাম যে বিসিএস এর রেজাল্ট হয়েছে। তো আমি তো তখন একটু নার্ভাস হয়েছিলাম। তখন আমি সাথে সাথে যেহেতু এটা একটা বাস স্ট্যান্ড, তখন আমি একটা পত্রিকা দেখি, কোন পত্রিকায় যেন আসছিল, ওই পেপারটা দেখে আমি তখন আমার দেখতে যখন দেখি যে আমার রোলটা আছে, তখন আমি একটু খুশি হয়েছি আর কি। তো আমার আসলে কি, মানে আমার সবসময় ক্যারেক্টার হচ্ছে, মানে আমি কোনো কিছু পাওয়ার আগে আমি খুব ভালোভাবে চাই এবং খুব প্রেশন অনুভব করি, কিন্তু যখন পেয়ে যাই তখন আবার আমার যে উচ্ছ্বাসটা আবার সেই মাথায় থাকে না, তখন কুল ডাউন হয়ে যায়। উচ্ছ্বাসটিকে আপনি ধারণ করে ফেলেন, মানে বেশি প্রকাশ করেন না? প্রকাশ করি না, কোনো সময় এটা আমার মধ্যে আসে না। তখন আমি ওইটার সাথে আমার অ্যাডাপটেশন মেকানিজমটা খুব ভালো কাজ করে। সার্ভিসে যোগদান করার পর থেকে অনেকগুলি অভিজ্ঞতা হয়েছে। এই অভিজ্ঞতাগুলি থেকে যে বিষয়গুলি আপনাকে মানে মাঝে মাঝে স্মৃতিপটে আঁকে, যে অমুক কাজটা করতে পেরে আমার খুব ভালো লাগছে, বা আমি ওই কাজটি করতে চেয়েছিলাম কিন্তু কোনো কারণে আমি কাজটি করতে পারিনি, এই জন্য একজন মানুষের আমি উপকারটি করতে পারি নাই, যার কারণে আপনার কষ্ট লেগেছে, এই জায়গায় দু একটি বিষয় আপনার সার্ভিস লাইফ থেকে। আসলে আমরা যে ধরনের চাকরি করি বা কাজ করি, আমাদের কাছে কিন্তু অনেক মানুষ আসে, সাধারণ মানুষ আসে, অনেক মানুষের কাছেও আমরা যাই। তো মানুষের প্রত্যাশার পারদ অনেক থাকে যে আমার কাছে আসলে অনেক কিছু হয়ে যাবে।
আবার সব কিছু কিন্তু আমরা চাইলেও পারি না। তো যে কাজগুলো আমরা করতে পারি বা কারো মুখে যদি হাসি ফুটাতে পারি, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। আর যেটা পারি না অবশ্যই কষ্ট লাগে যে এই জিনিসটা করতে পারলাম না। তথাপিও আমি চাকরির সুবাদে আমি মাঠ প্রশাসনে অনেক দিন কাজ করেছি। আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম মাগুরাতে, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম মৌলভীবাজারে, আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম কুমিল্লার মুরাদনগরে, তারপরে উপজেলা নির্বাহী অফিসার ছিলাম মৌলভীবাজার সদরে, তারপরে উপজেলা নির্বাহী অফিসার ছিলাম গোলাপগঞ্জে, এডিসি রেভিনিউ ছিলাম, এডিসি ছিলাম মৌলভীবাজারে। তারপরে আমি মিনিস্ট্রিতে যাই। তো ওই দীর্ঘ পথ পরিক্রমায় আমার অনেক স্মৃতি তো অবশ্যই আছে চাকরি জীবনের। তো প্রত্যেকটা স্মৃতি আমাকে কাতর করে। আমি যেখানে যেখানে চাকরি করেছি সেই এলাকার মানুষজনগুলা এখনো মানে সেই প্রথম চাকরি যে মাগুরা প্রায় 20 বছর আগে, ওখানকার লোকজনও কিন্তু এখন আমাকে ফোন করে খবর নেয়, তারা বেড়াতে আসতে চায়। আমি কিছুদিন আগে গিয়েছিলাম মুরাদনগর থেকে ফোন করে যোগাযোগ রাখে। বা ওই সময় সবচেয়ে বড় বিষয়টা, সবচেয়ে ভালো লাগার বিষয়টা ছিল যে ওই জায়গাগুলোতে যে পরিবার মানে অন্যান্য কর্মকর্তারা যারা থাকেন তাদের সাথে যে তাদের পরিবারের সাথে যে একটা সুসম্পর্ক, তাদের এখনো খোঁজ খবর নেওয়া, তারাও আমাদের খোঁজ খবর নেওয়া, এই বিষয়গুলো কিন্তু খুব ভালো লাগে আমার মনে করি এইগুলোই ভালো লাগার বিষয়। আর চাকরি জীবনে কাজ করতে যে অসংখ্য হাজারো স্মৃতি আছে যেগুলা আসলে এত স্মৃতি বলা সম্ভব না, তবে খুব মধুর মধুর স্মৃতি আছে। এবং বিটার যে খুব স্মৃতি খুব কমই, বিটার এক্সপিরিয়েন্স আমার নাই, তবে চাকরি করতে করতে এগুলো থাকবে। কিন্তু সার্ভিস লাইফে সার্ভিস করতে করতে আমরা অনেক অসঙ্গতি দেখি, অনেক বৈষম্য দেখি। বৈষম্যের কারণে বিভিন্ন দলপ্রীতি বা সংস্কৃতি প্রীতি জ্ঞাতি প্রীতির কারণে মেধা যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে প্রমোশনের ব্যবস্থাটি করা হয় না। আপনি অবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে হয়তো ডিসি হিসেবে এসেছেন, কিন্তু আপনার অনেক ব্যাটসম্যানরা কিন্তু আরও 3 বছর আগে তারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করে তারা চলে গেছেন। তো এই যে আমরা জুলাই গণ অভ্যুত্থান যেটি দেখলাম, একটা বৈষম্যের একটা রেভলিউশন হলো, এটির আসলে দরকার ছিল কিনা বা কতটা দরকার ছিল, এটাকে বেশি এক্সাইটমেন্ট হয়ে গেল কিনা, বা এটাকে আপনি আসলে এই আন্দোলনটিকে আসলে কিভাবে অন করেছেন? জুলাই আগস্ট বিপ্লব আসলে এমন একটা বিপ্লব যখন আসলে এটা ওই ছাত্র জনতা সকলে ধারণ করেছিল বিষয়টাকে, এবং ছাত্র জনতা সকলে ধারণ করেছিল বিধায় কিন্তু একটা নতুন বাংলাদেশের মানে স্বপ্ন সবাই দেখছেন। এবং বৈষম্যহীন সমাজ গঠনে এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনে যে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা বা মানুষের মধ্যে যে তাড়না, সেটা কিন্তু আপনারা সবাই দেখেছেন। তো আমি মনে করি সরকার আমার জন্য চিন্তা করেছেন জেলা প্রশাসক হিসেবে। এটা অবশ্যই এটা আমার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট। আমি আসলে জেলা প্রশাসক হিসেবে মানুষকে সেবা করার সুযোগ পেয়েছি চাকরি জীবনে, সেটাই আমি মনে করি যে আমার জন্য একটা গুরুত্বপূর্ণ দিক। পিরোজপুর জেলা প্রশাসক হিসেবে আপনি দায়িত্ব পালনের 7টি মাস হয়ে গেছে। সেক্ষেত্রে পিরোজপুরকে আপনি এই নদী বিধৌত এলাকা, এইখানটিকে আপনি কিভাবে অ্যাড্রেস করে, কোন কোন বিষয় অ্যাড্রেস করে আসলে গুরুত্ব আকারে দেখে কিছু উন্নয়ন বা কিছু পরিকল্পনা রেখেছেন? পিরোজপুর নদী বিধৌত সম্ভাবনাময় একটি জেলা। আপনারা জানেন যে তার খুব বেশি দূরে না বঙ্গোপসাগর, এবং আমাদের চারিদিকে বলেশ্বর, কচা, কালীগঙ্গা, তারপর হচ্ছে সন্ধ্যা, আরও অনেক নদী আছে। এই নদী বিধৌত একটি জনপদ, যেরকম উন্নয়নের ছোঁয়া লাগার কথা ছিল সেরকম উন্নয়নের ছোঁয়া এখানে আসলে আসেনি। বিভিন্ন কারণের পিছনে ছিল, দুর্নীতি একটা বড় কারণ ছিল। এছাড়া কম্প্রিহেন্সিভ যে ডেভেলপমেন্ট ওয়ার্ক এখানে নেওয়া উন্নয়নের জন্য, সেই ধরনের কোনো কার্যক্রম বাস্তবায়িত এখনো হয়নি এখানে। তো সরকারের ইচ্ছা আছে এখানে এই জনপদটিকে উন্নয়ন করার জন্য। তো সরকার সেই লক্ষ্যে কাজ করছে এবং প্রশাসনও সেইভাবে কাজ করছে। বিশেষ করে আমাদের এখানে কর্মসংস্থানের অবস্থা খুব একটা ভালো না। তো আমরা চাই যে এখানে যদি একটা ইপিজেড হয়, এখানে বিসি ক্রীড়া শিল্প নগরী হয়, তাহলে কিন্তু অধিক সংখ্যক ছেলে মেয়ে এখানে কিন্তু কাজ করার সুযোগ পাবে। সরকার এখানে ভোকেশনাল ইনস্টিটিউট, তারপর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এগুলা স্থাপন করছে, এবং কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষায় তাদেরকে আগ্রহী করার জন্য কিন্তু সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো পাশাপাশি এগুলার সাথে সাথেও আমি মনে করি যে কর্মসংস্থানের জন্য যে গ্রোথ প্রয়োজন সেখানে সেই গ্রোথগুলো নাই।
এছাড়া একটু বলি, এছাড়া এখানে কৃষির যে সম্ভাবনা কিন্তু খুব বেশি। আপনি জানেন যে এখানে মালটা, পেয়ারা, তারপরে সুপারি, এটার উৎপাদন কিন্তু অনেক বেশি এখানে, যা সারা বাংলাদেশে এগুলা আনাচে কানাচে ছড়িয়ে যায়। এবং কৃষির উৎপাদন, এই ধরনের উৎপাদনগুলো বেশি হলেও মানে শস্য জাতীয় উৎপাদন কিন্তু এখানে তেমন নাই, কারণ এখানে খুব আর্লি পানি চলে আসে এবং পানি দেরিতে নামে, সে কারণে ক্রপ রোটেশনটা হয় না। তো চারিদিকে এখানে একটা পোল্ডার হলে এখানে সারা বছর ব্যাপী মানে বিশেষ করে আমরা রবি মৌসুমে যে ফসলগুলো আছে এগুলো আমরা ফলাতে পারবো। তো আমাদের এই ছেলে মেয়েরাও যদি এই কৃষির সাথে সম্পৃক্ত হয় তাহলে আমি মনে করি যে আমাদের উন্নয়নটা আরও ত্বরান্বিত হবে। স্যার, আপনি যেটি বলেছেন যে এখানে ওইভাবে উৎপাদনের যে জায়গাটি, এটিকে অ্যাড্রেস করে এখানে কোনো সেচ প্রকল্পের মাধ্যমে যখন খরা মৌসুম আসে, একেবারে প্রচণ্ড খরা হয়ে যায়, সেখানে পানি প্রবাহের মাধ্যমে এক ফসল বাড়ানোর ক্ষেত্রে এক ফসলের জায়গায় দ্বি ফসলের উপযোগিতা আপনি দেখেছেন কিনা, বিশেষ করে মঠবাড়িয়া অঞ্চল বা কিছু কিছু জায়গা রয়েছে? আমি তো আপনাকে বললাম যে আমাদের এখানে যে প্রবলেমটা এটা হচ্ছে, আমাদের জোয়ারের পানিটা চলে আসে খুব আর্লি এবং পানিটা নামে দেরিতে, যেই কারণে আমরা রবি মৌসুমটা আমরা পাই না। এখানে একটাই সমাধান হচ্ছে পোল্ডার। চারিদিকে যদি পোল্ডার করা হয়, এটা অনেক ব্যয়বহুল, তাহলে এটা সারা বছরই আবাদের আওতায় আসবে। এছাড়া আমাদের যারা কৃষি নিয়ে ভাবেন এবং প্রশাসন, আমরা যারা আছি প্রশাসনে, আমরা কিন্তু বিকল্প কৃষির যে কার্যক্রম এগুলো কিন্তু চালিয়ে যাচ্ছি। বিশেষ করে চর এলাকায় তরমুজ, ভাংড়ি, তারপর সূর্যমুখীর উৎপাদন, চুই ঝাল উৎপাদন, বস্তায় আদা চাষ, পান চাষ, এগুলা কিন্তু আমরা কার্যক্রম ব্যাপকভাবে গ্রহণ করেছি এবং আমাদের উৎপাদন কিন্তু খুব ভালো। আমরা সুপারি উৎপাদনে কিন্তু বাংলাদেশের প্রথম শ্রেণীর দু একটি জেলার মধ্যে কিন্তু আছি আমরা। এছাড়া আমাদের যে মৎস্য ও প্রাণী খাতগুলি কিভাবে অ্যাড্রেস করে এগোনো যায়? আমাদের আসলে মৎস্য খাতটা আমাদের জন্য অনেক সম্ভাবনাময়, কারণ আমাদের চারিদিকে নদী এবং আমাদের এখানকার নদীগুলা হচ্ছে ইলিশের ব্রিডিং স্টেশন। আমরা যখন মা ইলিশ নিধন বন্ধ থাকে এবং যখন জাটকা বন্ধ থাকে, তখন আমরা কিন্তু এখানে অভিযান পরিচালনা করি এবং আমরা জেলেদেরকে উদ্বুদ্ধ করি, তাদেরকে বিভিন্ন প্রণোদনা দেই, তারা যেন এগুলা থেকে বিরত থাকে। আশা করি আমরা এটা সফলভাবে করতে সক্ষম হচ্ছি। এছাড়া আপনারা জানেন আগামী 15ই এপ্রিল থেকে আগামী 58 দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। তো আমাদের এখানে প্রায় 500 ট্রলার আছে যারা বাংলাদেশের সমুদ্র সীমায় গিয়ে মাছ ধরেন এবং এখানে প্রায় 5000 জেলে আছেন যারা এই কাজের সাথে সম্পৃক্ত। আমরা তাদেরকে বকনা বাছুর, তারপর বিকল্প কর্মসংস্থান হিসেবে প্রশিক্ষণ, বিকল্প বিনোদন হিসেবে আমরা তাদের গ্রামীণ খেলাধুলার মাধ্যমে এবং বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা। গতকালকে আমরা নৌ র্যালি করলাম, এর মাধ্যমে কিন্তু আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি। আমরা আশা করি যে তারা এই সময় ব্রিডিং সময় তাতে তারা সমুদ্রে মাছ ধরবে না এবং যদি তারা এই সরকারের যে বিধিনিষেধগুলো আছে এগুলো যদি যথাযথভাবে প্রতিপালন করে, আমার মনে হয় যে আমাদের এখানে উৎপাদন, মাছের উৎপাদন অনেক হবে। এছাড়া আমাদের এখানে পাড়ের হাটে একটা ফিশ ল্যান্ডিং সেন্টার আছে, এখানে প্রতিদিনই প্রায় 4-5 কোটি টাকার মাছ কিন্তু বিক্রি হয়। তো আমরা মাছের দিক দিয়ে অনেক সম্ভাবনাময় একটা জেলা। এখানে আরও আছে পোলট্রির দিক থেকে অনেক সম্ভাবনাময় জেলা। এটা পোলট্রির বিষয়টা আমি একটু উল্লেখ করার প্রয়োজন এই জন্য যে আমরা জানি নেসারাবাদে আমাদের লেয়ার খামার প্রায় 800-র উপরে, যেখান থেকে প্রতি বছর 50 কোটি ডিম উৎপাদন হয়। আমাদেরকে যারা উদ্যোক্তা আছেন তারা বলেছেন যদি কৃষির পাশাপাশি তারা এই খাতে কিছু প্রণোদনা পান তাহলে ডিম উৎপাদন তারা ডবল, প্রায় 100 কোটি ডিম উৎপাদন করতে পারে বছরে। 100 কোটি ডিম যদি একটা উপজেলায় উৎপাদন হয়, আমাদের আশপাশের জেলাগুলোতে এগুলো বিক্রি করে আমরা অনেক সময় এটাকে রপ্তানিমুখীও করতে পারবো। তো আমি সরকারের সুনজরে আনার জন্য এইটা আমরা পত্র প্রেরণ করেছি। আমাদের গতকালকে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। আশা করি সরকারের চেষ্টা আছে, অনেক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। যদি এগুলো হয় তাহলে আমরা কিন্তু এটাতে অনেক এগিয়ে যাব। বেসরকারি উদ্যোক্তা সৃষ্টির জায়গাগুলি আপনি কিভাবে দেখছেন, আর বিশেষ করে বৈষম্য আন্দোলনের সাথে যুক্ত যারা ছিল, যে সমস্ত পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে অ্যাড্রেস করে তাদেরকে বিশেষ কর্মসংস্থানের আওতায় আনা এবং তাদের পাশে দাঁড়ানোটার ব্যাপারটি আসলে জেলা প্রশাসন কিভাবে দেখছে? বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, আহত হয়েছিল, তাদের সাথে জেলা প্রশাসনের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে এবং আমাদের বিভিন্ন কর্মসূচিতে বা কার্যক্রমে তারা কিন্তু বিভিন্নভাবে জড়িত।
আমরা এখানে যারা আহত হয়েছিল তাদেরকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আর্থিকভাবে সহায়তা করেছি এবং যারা শহীদ পরিবার ছিল তাদের পরিবারের সদস্যদেরকে কিন্তু আমরা দোকান ঘর মানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য দোকান ঘর বরাদ্দ দিয়েছি। তো আমাদের তাদের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে এবং প্রচেষ্টা অব্যাহত থাকবে। আশা করি সরকারও অনেক কার্যক্রম গ্রহণ করেছেন তাদের উন্নয়নের জন্য, পাশাপাশি জেলা প্রশাসনও তাদের সাথে থাকবে। আশা করি আমরা সকলে মিলে তাদের জন্য যেটা ভালো হয় সেইভাবে আমরা কর্মপন্থা নির্ধারণ করব। বিশ্বনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই মাটির সন্তান, এখন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। যেভাবে তিনি বিশ্বে আলো ফেলেছেন, যার আলো আসলে আরও বেশি আমাদের দেশটাকে আলোকিত করছে। আমরা ক্ষমতাধরের তালিকার দিকে অনেক একেবারে প্রচণ্ড গতিতে এগিয়ে যাচ্ছি। বিমস্টেকের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে কিন্তু চেয়ারম্যান করা হয়েছে। এই কথাগুলি বিশ্বের বাজারে আমাদের সন্তান যখন সুনাম সম্মান অর্জন করেন, আপনারা যারা প্রজাতন্ত্রের চেয়ারে থাকেন, এই চেয়ারে আসলে থাকার অবস্থায় এই ঘটনাগুলি আপনাদেরকে কতটা অনুপ্রাণিত করে বা কতটা উদ্যমী করে? আসলে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আসলে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তো ওনার গ্রহণযোগ্যতা পৃথিবীর আনাচে কানাচে এবং সব জায়গায় এতই বেশি এবং এতই উনি প্রমিনেন্ট একজন ফিগার। তা ওনার মতো একজন ব্যক্তি যখন একটি রাষ্ট্রের কর্ণধার হন তখন আসলে একটা গর্বের এই জায়গা এটা। তো আমরা সেই বিষয়টা অনেক গর্ববোধ করি। একজন শিক্ষিত, মার্জিত, রুচিশীল ব্যক্তিত্বের নেতৃত্বে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। এটা আসলে আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। সাবজেক্ট অর্থনীতি, কিন্তু শান্তিতে নোবেল। কিন্তু এখন আবার সেই নিজস্ব সাবজেক্টের জায়গায় তিনি আবার চলে এসেছেন, রাষ্ট্রের অর্থনীতির ডেভেলপমেন্টের জন্য কাজগুলি করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তিনি যে ভূমিকাগুলো 3 জুলাই ফর্মুলাটি রেখেছেন, এই ফর্মুলায় আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি যেভাবে আমরা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ইউনিট সেন্টার রয়েছে, তার এই থিওরিটি আমাদের শিক্ষার্থী, আমাদের জনগণ, আমাদের প্রজাতন্ত্রের সাধারণ মানুষ এবং এমনকি প্রতিটি পরিবার, প্রতিটি অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনূসের এই থিওরিটিকে আসলে কীভাবে ওন করতে পারে, কীভাবে এ দ্বারা নিজেদেরকে উপকৃত করতে পারে বলে মনে করছে? স্যারের 3-0 যে থিওরি, এটা সারা ওয়ার্ল্ডেই কিন্তু খুব ব্যাপকভাবে জনপ্রিয়। এবং আপনারা জানেন যে এসডিজি যে গোলগুলো আছে, এই গোলগুলোর সাথে কিন্তু 3-0 অনেকটা অ্যালাইন করা। তো স্যারের এই 3-0, আমি ওই দিন কোথায় যেন একটা দেশে স্যারের এই 3-0 মডেলের উপর 3-0 ক্লাব আছে স্টুডেন্টদের মধ্যে। তো আলটিমেটলি এটা ইন্টারন্যাশনালি এতই রিকগনাইজড যে আলটিমেটলি আমরা এটার জন্য অনেক গর্বিত। তো আমরাও কিন্তু 3-0 স্যারের 3-0 তত্ত্ব নিয়ে আমরা কাজ করছি এবং আমি মনে করি 3-0 তত্ত্ব যদি সফল বাস্তবায়িত হয়, এই পৃথিবী একটা বাসযোগ্য পৃথিবী হিসেবে গড়ে উঠবে। চাকরির জন্য যেভাবে গণহারে ছোটাছুটি চলছে, সেখানে আমাদের প্রধান উপদেষ্টায় চাকরিকে না বলুন, উদ্যোক্তা প্রস্তুত হওয়ার জন্য তিনি নিজে বলছেন, তিনি একজন নিজে মডেল নিজে করে দেখিয়েছেন। সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা দেখা যাচ্ছে চাকরির জন্য হয়তো আমাদের বিসিএস এর ক্ষেত্রেই আমরা যদি দেখি হয়তো 1%কে আমাদের প্রজাতন্ত্র গ্রহণ করতে পারে, কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যারা যায় তাদের কিন্তু গ্রহণ করার সুযোগ থাকে না। এই 99% তারা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কি আইকনিক লিডার হিসেবে ধারণ করে তারা তো স্ব জায়গায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে। অর্থাৎ বিসিএস এর মতো জায়গায় বা সবচেয়ে বড় জায়গা নিয়ে যারা স্বপ্ন দেখছে, তাদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের থিওরিগুলি আসলে কতটা তার জন্য প্রেরণা বা সফলতার দিকপাল হতে পারে? স্যার ঠিকই বলেছেন। আসলে চাকরি তো সীমিত, এটা চাইলেও কিন্তু আপনি বেশি বাড়াতে পারবেন না, কারণ রাষ্ট্রযন্ত্রের কতজন লোক কাজ করবে এটা কিন্তু একটা নির্ধারিত, এবং ঠিক প্রাইভেটাইজেশনেও কতটুকু নির্ধারিত আছে, এটা মানে আমাদের চাহিদার সাথে সঙ্গতি রেখেই কিন্তু এটা করা হয়। তো এত অধিক সংখ্যক ছেলে মেয়ে যারা প্রতি বছরই পাশ করে বেরোচ্ছে, আসলে তারা যদি সবাই স্বক্ষেত্রে উদ্যোক্তা হয়, তাহলে আমার মনে হয় এটা তাদের নিজস্ব যে একটা দৃষ্টিভঙ্গির মাধ্যমে অথবা নিজস্ব কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি বা অর্থনীতিকে চালিকা শক্তি হিসেবে কাজ করা, এটা আমি মনে করি একটা ভালো একটা দিক। সবাই যদি অন্তত ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, উদ্যোক্তা হয়, নিজের মতো করে নিজেকে চিন্তা করে নিজের ব্যবসাকে প্রসার করার জন্য বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া গ্রহণ করে, আমার মনে হয় সেটাই হবে সাস্টেইনেবল একটা বিষয়। আপনি যুগ্ম সচিব হিসাবে এই চেয়ারে বসা অবস্থা থেকে প্রমোশন প্রাপ্ত হয়েছেন, মন্ত্রণালয়ে অনেক বড় বড় জায়গায় আপনি দায়িত্ব পালন করবেন। পিরোজপুরের স্মৃতি, পিরোজপুরের প্রীতি, পিরোজপুরের থেকে আপনাকে টানতে হবে ইতি, থাকবে অনেক কিছুই গাথা।
সেই জায়গা থেকে আপনার হয়তো কিছু থাকবে মনে ব্যথা। পিরোজপুরবাসীর জন্য পিরোজপুরবাসীকে আপনি কীভাবে লালন করেছেন, ধারণ করেছেন বা করেছেন, পিরোজপুরের স্মৃতি নিয়ে আসলে আপনি কিভাবে পরবর্তীতে আরও বড় বড় জায়গায় দায়িত্ব পালন করবেন মনে করছেন? আমি যখন এখানে জেলা প্রশাসক হই, এটা কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরে, তখন এখানকার মানে এখানে যে কোনো জেলাই হোক, মানে তদ্রুপ এই জেলায় হোক, মানে আমাদের কিন্তু অনেক চ্যালেঞ্জ ছিল। তখন গুজব ছিল, গুজবের বিরুদ্ধে আমাদের কাজ করতে হয়েছে। তখন ঠিক একটা দুর্গাপূজা ছিল, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন করার একটা মানে পরিবেশ দিতে হয়েছে। তারপর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পুলিশের মনোবল চাঙ্গা করা, এই কাজগুলো ছিল। মানে আমরা কিন্তু সফলভাবে সেই কাজগুলো করতে পেরেছি। বাজার নিয়ন্ত্রণ করা, তারপর বিদ্যুৎ সাশ্রয় করা, তারপর হচ্ছে ইফটিজিং, তারপর হচ্ছে কিশোর গ্যাং, এগুলো মব জাস্টিস, এগুলোর বিরুদ্ধে কাজ করা, এগুলো আমি মনে করি আমরা খুব মানে এই যে মানে যোগদান করার পর থেকে এই পর্যন্ত প্রায় 7 মাস সময়ের মধ্যে এই কাজগুলো ছিল আমাদের। এবং আমি মনে করি যে আমরা খুব পিরোজপুরবাসী খুব ভালো আছি আমরা, এবং এই দিক থেকে আমরা অনেক সফল হয়েছি। এবং আমার এই 7 মাস কর্মকালীন সময়টা আমাদেরকে মানে এমনভাবে আষ্টে পৃষ্ঠে কাজের সাথে জড়িত ছিলাম আমরা, আমার মনে হয়েছে যে এটা সময়টি কখন চলে গেছে যেন টেরই পাওয়া যায় না। লং ডেজ, মানে মনে হয়েছে যে এটা অনেক দিনের কাজ করা হয়েছে। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, পিরোজপুরবাসী, দেশবাসী সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। আমি পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে আমরা বলবো যে আমাদের পিরোজপুরের যারা আছে তারা কিন্তু সবাই শান্তিপ্রিয়। পিরোজপুরের মানুষ কিন্তু অনেক ভালো, সবাই শান্তিপ্রিয় মানুষ, কিন্তু এলাকাটির উন্নয়ন তেমন হয়নি। তো আমি এখানে উন্নয়ন কর্মকাণ্ড বৃদ্ধির জন্য আমরা কিন্তু সরকারের সাথে সবসময় যোগাযোগ অব্যাহত রেখেছি, এবং সরকারের তরফ থেকে কিন্তু আমরা বিভিন্ন আশ্বাসও পাচ্ছি এবং পেয়েছি। আর যারা এখানকার সন্তান যারা আছেন ঢাকায় বা চট্টগ্রামে বা দেশের বাইরে, আমি তাদেরকে সকলকেই অনুরোধ করব যে আপনাদের এলাকাকে ভালোবেসে আপনারা আপনাদের কার্যক্রম এখানে পরিচালনা করুন। একদিন এই পিরোজপুর এগিয়ে যাবে এবং একটা সমৃদ্ধ জনপদে এটা পরিণত হবে। জি স্যার, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন যে প্রজাতন্ত্র দায়িত্বশীল পিরোজপুর জেলা প্রশাসক হিসেবে যিনি অল্প সময়ে কর্মদিবস কর্ম পালন করেও কর্মদিন বা কর্মঘণ্টা বিচার করলে মাত্র কিছু সময় তিনি দায়িত্ব পালন করেছেন, কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি নিজেকে সেভাবে গড়ে তুলতে পেরেছেন। মাঠ পর্যায়ে আমরা বলেছি স্যারের প্রমোশন হয়ে গেল, স্যার তো চলে যাবেন, আমাদের ভালো লাগছে না, স্যারকে আরও বেশি দিন পেলে ভালো লাগতো। সাংবাদিক সাহেব স্যারকে বলেন না আমাদের কাছে আরও কিছুদিন থাকতে। তা আমি তো তখন তাদের সাথে আলোচনা হলো যে কিছু তো করার নেই, উনি যে প্রমোশন পেয়েছেন সেই পদে, এই পদ তো আসলে এখানে না, ওনাকে মন্ত্রণালয়ে অন্য দায়িত্বে সরকার নিয়ে যাবে। তো আপনারা স্যারকে ভালোবাসা দিয়েছেন, যেহেতু সেই ভালোবাসার মানুষের কাছে আপনাদের কথাগুলি বলবো। সে সূত্রেই স্যার পিরোজপুরবাসীর জন্য আপনার কাছে কিছু প্রশ্ন করেছি। দর্শক, যে আলোচনাগুলি আমরা করলাম সেই আলোচনাগুলি দ্বারা আমরা আমরা নিজেদেরকে হোয়াইট হার্টের একজন ব্যক্তি তৈরি করি, আমরা মনুষ্যত্ব জাগরণ করি। বিশেষ করে শিক্ষা থেকে শুরু করে সার্বজনীন জায়গায় আমরা যেন নিজেকে আদর্শ মানুষ রূপে, মানবিক মূল্যবোধের ব্যক্তিরূপে সুপ্রতিষ্ঠিত করতে পারি, এবং পরিবারের দায়িত্বশীলে, রাষ্ট্রের একজন দায়িত্বশীলে নিজেকে গর্বিত একজন নাগরিক হিসেবে সুপ্রস্তুত করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিদগ্ধ জনকে আমরা হয়তো যেভাবে গুরুত্ব দিই না, অর্থাৎ গায়ের ছেলে গায়ে আর মায়ের ছেলে মায়ের কাছে সেভাবে গুরুত্ব হয়তো পান না, কিন্তু বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিদগ্ধ জনের যে মূল্য বা গুরুত্ব রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তাই তার শাসন আমলকে, তার দায়িত্বের আমলটিকে আমরা যেন ওন করতে পারি, আমরা যেন লালন করতে পারি। ভুল হলে স্যার তো বলেছেন যে আমি সমালোচনা নিব, আপনারা যত পারেন সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। এরকম উদার হস্ত, উদার চিত্তের মানুষকে আসলে অনেককে বিশ্বের অনেক রাষ্ট্রই পায় না, আমরা পেয়েছি। এটিকে আমরা আসলে ধারণ করবো কিনা, লালন করবো কিনা। যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকেও তিনি দুঃখ প্রকাশ করেছেন। পিরোজপুরের যে সমস্ত সাধারণ জনগণ রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তিনি আজকের আলোচক কিন্তু শেষ কথা বলেছেন যে নিজের এলাকাকে ভালোবাসুন, নিজের এলাকায় বিনিয়োগ করুন। আমরা অনেক দেখেছি এমন বিশিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন যারা কিন্তু অন্য জেলায় বা অন্য জায়গায় বড় বড় বিনিয়োগ করেছেন, কিন্তু নিজের এলাকার দিকে তারা তাকাননি। তাই এলাকা প্রীতির প্রতি আজকের আলোচক যে কথাটি বললেন সেটির প্রতি গুরুত্ব দিয়ে পিরোজপুরের বিশিষ্ট জনেরা যেন নিজের এলাকার প্রতি গুরুত্ব দিয়ে ব্যবসা বান্ধব বা কর্মসংস্থান বান্ধব একটা সুপরিবেশ তৈরি করেন। এটাই হোক আজকের আলোচনা ইতিবৃত্ত। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে পুনরায় নতুন কোনো স্টেশনে নতুনভাবে আলোচনা যুক্ত করার প্রত্যাশা থেকে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।